আজ ঐতিহাসিক 5 ফেব্রুয়ারি। আজকে থেকে অনেক দিন আগে 2013 সালে শাহবাগ গণজাগরণ মঞ্চের বা শাহবাগের গণবিস্ফোরণের উদ্ভব হয়েছিল। আজকের এই দিনে কাদের মোল্লা একটা ভি সাইন দেখিয়েছিল এবং বাঙালি তার আঙ্গুল কেটে ফেলেছিল একটা আন্দোলনের মাধ্যমে, একটা সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে। এবং আজকে এতদিন পরে এসে কেন আমরা শাহবাগ নিয়ে কথা বলছি? শাহবাগ নিয়ে আসলে ব্যক্তিগতভাবে আমি একজন শাহবাগ আন্দোলনের কর্মী হিসাবে শাহবাগের পরে আর কখনো শাহবাগ নিয়ে ওইভাবে কথা বলা হয় নাই। এবং যারাই সেই আন্দোলনের সাথে জড়িত ছিলেন আপনি দেখবেন যে কেউ ওইভাবে স্মৃতিকথা লেখেন নাই, স্মৃতিকথা বলেন নাই, বিশ্লেষণে যান নাই। কিন্তু আমাদের যারা প্রতিপক্ষ ছিলেন তারা এখন পর্যন্ত খুব শাহবাগী এবং শাহবাগ নিয়ে তাদের একটা বয়ান নির্মাণ করেছেন। প্রথম কথা হচ্ছে, কেন আমরা আমাদের মতো করে একটা বয়ান এতদিন নির্মাণ করলাম না? কারণ আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয় নাই বিকজ এটা একটা স্পেসিফিক আন্দোলন ছিল, একটা নির্দিষ্ট দাবি নিয়ে আন্দোলন ছিল এবং সেই দাবিকে আমরা ডিল করেছিলাম। ডিল করার পরে সকলেই সাধারণ মানুষ ঘরে ফিরে গিয়েছেন, বয়ান নির্মাণ করার প্রয়োজন পড়ে নাই। কিন্তু আমাদের যারা প্রতিপক্ষ আছে, যারা রাজাকার শাবক এবং রাজাকারদের ছানাপোনা, তারা এখন পর্যন্ত সেই শাহবাগের ভয়, শাহবাগের আতঙ্ক তাদেরকে এখনো ঘুম থেকে লাফ দিয়ে উঠে দেয়। তাদের ফাঁসিতে ঝুলে যাওয়া বাপের জন্য তাদের কান্নাকাটি এখন পর্যন্ত সে আগের মতোই আছে। আমি কিছুদিন আগেও দেখলাম 24-এ সাথে শাহবাগকে কিভাবে ডিল করা হবে এটা নিয়ে কোথায় যেন আরসি মজুমদার হলেই বোধহয় টকশো চলছে, কথাবার্তা চলছে, আলোচনা চলছে। মানে আজকে 12 বছর আগের শাহবাগ এখনো তাদেরকে সেই ব্যথা বেদনা দিয়ে যাচ্ছে। আমাদের গ্রামে একটা কথা আছে, কি বলিব দুঃখের কথা, চাগায় ওঠে পাছার ব্যথা। সো তাদের ওই পিছনের ব্যথাটা এখনো রয়ে যাওয়ার কারণে এখন তারা তাদের মধ্যেও কামড়াকামড়ি করে। মানে এক রাজাকার আরেক রাজাকারকে কই তুই রাজাকার না মুই রাজাকার, এই টাইপের অবস্থা আপনি প্রায় দেখবেন ফেসবুকে। ও মুখে বলে শাহবাগী, ও মুখে বলে শাহবাগী, বিএনপির অ্যাক্টিভিস্ট জামাতিরে বলে শাহবাগী, জামাতি অ্যাক্টিভিস্ট বিএনপিরে বলে শাহবাগী। তাদের মধ্যে এটা আছে, কিন্তু শাহবাগ তাদের জন্য একটা ত্রাস এবং সেই ত্রাসটা তারা এখন পর্যন্ত শয়নে স্বপনে দেখে থাকে। আজকে আমি আলোচনা করব কেন শাহবাগ তাদের ত্রাস এবং আসলে শাহবাগের যে বয়ানটা তারা নির্মাণ করছে তার কাউন্টার নির্মাণটা, সত্যির গল্পটা আসলে কি ছিল, সত্যি ঘটনাটা আসলে কিভাবে আমি দেখে থাকি। সেই মূল্যায়নটা আমার কাছে মনে হয় আজকে 12 বছর পরে করার সুযোগ এসেছে, করার প্রয়োজন এসেছে। যেহেতু আমরা কথা বলা শুরু করেছি, এই কথাগুলো রেকর্ডেড থাকার প্রয়োজন আছে। শাহবাগের শক্তিটা কোথায়? শাহবাগ বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন এনেছে। আমূল পরিবর্তন এভাবে এসেছে, শাহবাগ হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম আন্দোলন যেটা নেতৃত্ব শূন্য অবস্থায় সাধারণ মানুষের অংশগ্রহণে একটা আন্দোলন হিসেবে শুরু হয়েছে। এবং এর ধারাবাহিকতায় আপনি পরবর্তীতে দেখবেন গণমানুষ, সাধারণ মানুষ তার নিজের মতো করে আন্দোলন করেছে। তা অনেকগুলো আন্দোলন বলতে পারেন। এরপরে সড়কের নিরাপত্তা নিয়ে আমাদের ছোট ছোট বাচ্চারা আন্দোলন করেছিল, ভ্যাট বিরোধী একটা আন্দোলন হয়েছে, কোটা বিরোধী প্রথম আন্দোলন যেটা নূররা করেছিল। তারা কিন্তু খুব কি বলা যায় প্রমিনেন্ট ছাত্র নেতারা, সাধারণ ছাত্রদের মধ্য থেকে বেরিয়ে আসা। এবং একবারে শেষ পর্যন্ত যদি আপনি 24-এর এই অভ্যুত্থানটা দেখেন, এই আন্দোলনটা দেখে থাকেন, আপনি দেখবেন যে এখানেও যদি কেউ টের পেত যে এটার পিছনে জামাত আছে, এটার পিছনে সংঘবদ্ধ রাজনৈতিক দলরা আন্দোলন করতো, তাহলে কিন্তু সাধারণ মানুষ যোগ দিত না। কিন্তু সাধারণ মানুষ তার নিজের মতো করে একটা বিশ্বাস পেয়েছে যে সে রাস্তায় নেমে তার মতো করে দাবি আদায় করতে পারে। সে দাবির সাথে আপনি একমত হলেন না দ্বিমত হলেন, আপনি শেখ হাসিনার পতন চেয়েছিলেন না শেখ হাসিনাকে রাখতে চেয়েছিলেন, সেটা একটা ভিন্ন আলাপ। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে নেতৃত্বহীনতার মধ্য দিয়েও যে নিজেদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি করে একটা আন্দোলন তৈরি করা যায়, সম্পূর্ণ অপরিচিত মানুষকে বিশ্বাস করে রাস্তায় নামা যায়, এই জিনিসটা শুরু হয়েছে শাহবাগ থেকে। এবং এই কারণেই শাহবাগ গুরুত্বপূর্ণ, রাজনৈতিক শক্তিগুলোর কাছে গুরুত্বপূর্ণ। এই প্রথম সকল রাজনৈতিক যে সংঘবদ্ধ শক্তি আছে তারা ভয় পেয়েছে, সাধারণ মানুষকে ভয় পেয়েছে। শাহবাগ সেই সাধারণ মানুষের পক্ষের সাহস হিসাবে দাঁড়িয়ে গিয়েছিল বলেই তারা ভয় পেয়েছে। এটা আপনি দেখবেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যারা আছে, একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে কিভাবে ডিল করবে তারা জানে। আওয়ামী লীগ জানে কিভাবে জামাতকে কোণঠাসা করতে হবে, বিএনপিকে কোণঠাসা করতে হবে, বিএনপি জানে কিভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করতে হবে, জামাত জানে কিভাবে বিএনপিকে এবং আওয়ামী লীগকে কোণঠাসা করতে পারে। তারা এই রাজনৈতিক দলগুলোর ক্যারেক্টার জানে, এই নেতাদের ক্যারেক্টার জানে এবং তাদের কিভাবে কারে মারতে হবে না রাখতে হবে, কারে বশ করতে হবে, কারে যশ করতে হবে, কারে মাথায় বাড়ি দিতে হবে, তাদের এক ধরনের হিসাব আছে। কিন্তু শাহবাগ তাদের হিসাবের বাইরে ছিল। শাহবাগ হচ্ছে সাধারণ মানুষ যারা কাউকে পাত্তা না দিয়ে নিজেদের মতো করে দাঁড়িয়ে গিয়েছিল।
এই কারণে শাহবাগ নিয়ে ত্রাস ভয় সকল রাজনৈতিক দলের আছে, কম বেশি সকলেই পর্যবেক্ষণ করে, এবং এখনো একটা বিশেষ গোষ্ঠী যারা সরাসরি শাহবাগ দ্বারা ক্ষতিগ্রস্ত, তাদের ওই যে বললাম না, ব্যথা জাগিয়ে ওঠে শীতে এবং পূর্ণিমা এবং অমাবস্যায়, শীতে এবং গ্রীষ্মে, এবং তারা সেই কান্নাটা করে থাকে। সুতরাং শাহবাগকে টার্গেট করা হচ্ছে কেন, এটা নিয়ে যদি আমরা বলি, শাহবাগকে টার্গেট করার মূল কারণ হচ্ছে জনশক্তি, সাধারণ মানুষের সম্পৃক্ততার জায়গায়। এইটাকে রাজনৈতিক এন্টিটিগুলো ভয় পায়, কারণ তারা এটাকে ডিল করতে পারে না। শাহবাগের বিষয়ে প্রথম যে অপপ্রচারটা চালানো হয়, বড় যে অপপ্রচারটা চালানো হয়, যে শাহবাগ হওয়ার কারণে আওয়ামী লীগ আরো 10 বছর ক্ষমতায় ছিল। শাহবাগ যদি না হতো আওয়ামী লীগ 10 বছর থাকতো না, আওয়ামী লীগকে তারা ফ্যাসিস্ট, অ্যাগ্রাসি বা অন্যান্য বিভিন্ন জিনিস যে গালিগুলো দিয়ে থাকে, এই শক্তিটা হতো না যদি শাহবাগ না থাকতো। এটা হচ্ছে তাদের ব্যর্থতা, তাদের মনে কষ্ট, আওয়ামী লীগকে তাদের রাজনৈতিকভাবে পরাজিত করতে না পারার বেদনা থেকে একটা অজুহাত খুঁজে বের করে। কেন খুঁজে বের করে আমি আপনাদেরকে বলি। ঘাতক দালালদেরকে গ্রেফতার করা শুরু হওয়ার সাথে সাথে জামাতে ইসলাম স্পেসিফিকলি, যেহেতু এদের অধিকাংশই তাদের নেতা ছিল এবং তাদের যে জোট ছিল বিএনপি সহ, তারা কিন্তু ব্যাপক আন্দোলন শুরু করে। সেই আন্দোলন করে তারা কিন্তু আওয়ামী লীগকে কাবু করতে পারে নাই। দ্বিতীয় যে জিনিসটা আপনারা দেখবেন, যেটা বলা হয় যে এরপরে নির্বাচন ব্যবস্থা বাদ দিয়ে আওয়ামী লীগ নিজের মতো করে 14 নির্বাচন, 18 নির্বাচন এবং সর্বশেষ নির্বাচন, এই 3টা নির্বাচন গায়ের জোরে টিকে গিয়েছে শাহবাগের নৈতিক সমর্থনে, যেটা সম্পূর্ণ একটা ভুল এবং মিথ্যে কথা। এই কারণে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে আওয়ামী লীগ কিন্তু অনেক আগে, খুব সম্ভবত 2011 সালে হাইকোর্টের মাধ্যমে এটা একটা রায় হয় এবং তখনই তারা এটাকে বাতিল করে দেয়। আওয়ামী লীগ 9, 10, 11 3 বছরের মাথায় কিন্তু তত্ত্বাবধায়ক সরকার 11তেই সম্ভবত, আমি স্পেসিফিক ডেটটা বলতে পারছি না, বাতিল হয়ে যায়। মানে তখন থেকে কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে যে আওয়ামী লীগের অধীনে পরের নির্বাচন হবে, যেটা স্বাভাবিকভাবে বিএনপি এবং অন্যান্য বিরোধী দল, জামাত, বিএনপির জোট সহ তারা মানতে চায় না, তারা তাদের মতো করে আন্দোলনে ছিল। সুতরাং শাহবাগকে কেন্দ্র করে কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টটা উঠে নাই, এটা আওয়ামী লীগের তার নিজস্ব রাজনৈতিক চিন্তা, হাইকোর্টের রায়কে বাস্তবায়ন করে তার মতো করে করে ফেলেছে। এইটার সাথে শাহবাগের সাধারণ মানুষ, আমি আপনি যারা জড়িত ছিলাম, তাদের কোনো ভূমিকা নাই। তাহলে শাহবাগের ভূমিকাটা কি ছিল? শাহবাগ একটা সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছিল যুদ্ধাপরাধীদের বিচারে। যখন কাদের মোল্লার রায় যেদিন আসলো, আইনের একটা বিরাট ফাঁক চোখে পড়লো। ফাঁকটা কোথায়? যে ঠিক আছে, কাদের মোল্লার ফাঁসি হয় নাই, কাদের মোল্লার ফাঁসি হওয়ার প্রয়োজন ছিল এই কারণে, কারণ অনেকগুলা হত্যা মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল, তার কিছু প্রমাণিত হয় নাই কিন্তু কিছু স্পেসিফিকলি প্রমাণিত হয়েছিল। কয়েকটা হত্যার সাথে তার জড়িত থাকাটা একেবারে কোর্ট বলেছে, রায় বলছে যে হ্যাঁ উনি জড়িত ছিলেন, এটাতে প্রমাণিত হয় না, এটাতে প্রমাণিত হয় না, এইগুলো প্রমাণিত হয়েছে, কিন্তু আমি তার যাবজ্জীবন দিলাম। তখনকার যে সময়টা ছিল, তখনকার সময় সাধারণ মানুষের কাছে মনে হয়েছে যে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়া হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে তাহলে আমরা হায়ার কোর্টে যাব, আপিলে যাবে সরকার। তখনই দেখা গেল আইনের একটা বড় ফাঁক হচ্ছে যে আইনে আপিল করার কোনো সুযোগ নাই। আসামি পক্ষ পারে, কাদের মোল্লা পারেনি, কিন্তু রাষ্ট্র বা সরকার হিসাবে যে রাষ্ট্রের পক্ষ থেকে, নাগরিকের পক্ষ থেকে আপিল করার সুযোগ নাই। এটা সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে এবং শাহবাগের আন্দোলনটাই ছিল আসলে বিচার ব্যবস্থার এই ইমব্যালেন্সটা নষ্ট করে আইনটাকে প্রপার করা। দুই পক্ষই আপিল করতে পারবে, তারপরে বিচার হবে। এইটা হচ্ছে সাধারণ বেসিক রুল, বেসিক আইন। এই আইনটা তখনকার জনগণ, শাহবাগের জনগণ আওয়ামী লীগকে করতে বাধ্য করে, তখনকার সরকারকে করতে বাধ্য করে, এবং আওয়ামী লীগ তখন দ্রুত সংসদ থেকে এটা তারা করে। এইটা করার সাথে সাথে যে জিনিসটা হলো, অনেকে প্রশ্ন করেন যে আপনারা তো বিচার চাইতে যান নাই, ফাঁসি চাইতে গিয়েছেন। আমি এই প্রশ্নের জবাবটা দিয়ে পরেরটাতে যাচ্ছি। মূল যে জিনিসটা হচ্ছে, আইনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। যে কোনো আইনজীবী যখন তার পক্ষে সওয়াল জবাব করে, যেমন ধরেন একজন আসামির উকিল যখন উঠে, উনি বলে যে আমার আসামি নির্দোষ, সে কিন্তু বলে না যে ও হালকা দোষী, ওকে এক কাজ করেন 10 বছরের জেল না দিয়া 2 মাসের জেল দেন আর 2টা চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দেন, এটা বলে না। সে বলে আমার আসামি নির্দোষ, তাকে খালাস করে দেন। এটা হচ্ছে একটা পক্ষ। আবার বাদী পক্ষ বলে না যে হ্যাঁ উনি দোষ করেছেন, উনি খুন করেছেন কিন্তু রাগের মাথায় করেছেন, এক কাজ করেন তাকে ফাঁসি দিয়েন না, যাবজ্জীবন দিয়েন না, তাকে 6 মাসের জেল দিয়ে ছেড়ে দেন। এটা কিন্তু বলে না। যে আইনজীবী যে পক্ষে থাকে সে সর্বোচ্চ চায়, যার পক্ষ যেটা সে সর্বোচ্চটা চায়। একজন সর্বোচ্চ খালাস চায়, একজন সর্বোচ্চ শাস্তি চায়। আমরা সাধারণ নাগরিক যারা শাহবাগে ছিলাম, আমরা হচ্ছি সাধারণ জনগণ, আমরা রাজাকারের ফাঁসি চাই, আমরা যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। সে যুদ্ধাপরাধীদের ফাঁসিটা কেন চাই? কারণ আইনে সর্বোচ্চ হচ্ছে ফাঁসি।
আমরা তো বলতে পারি না আইনের সর্বোচ্চ ফাঁসি, আপনি হত্যা সব প্রমাণিত হয়েছে, তাইলে কাজ করেন তাকে 2টা থাপ্পড় দিয়ে ছেড়ে দেন। এটা বলার কোনো রাইট আমাদের নাই। আমরা সর্বোচ্চটা চেয়েছি এবং সেভাবে কিন্তু আমরা উচ্চ আদালতে যাইতে প্রেশার দিয়েছি, উচ্চ আদালতে গিয়েছে, সব রায় যে আমাদের পক্ষে এসেছে তা কিন্তু না। গোলাম আজমের কিন্তু ফাঁসিটা উচ্চ আদালতে হয় নাই, দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি উচ্চ আদালতে হয় নাই, কিন্তু চাওয়ার বেলা কিন্তু বাদী পক্ষ হিসাবে আমরা সাধারণ জনগণ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা বলতে পারবো না যে ঠিক আছে দিয়েন না, আমাদেরকে সর্বোচ্চ চাইতে হবে। এবং একইভাবে তারা সর্বনিম্ন চেয়েছে, বেকসুর খালাস চেয়েছে, বাট আদালত আইন দেখে, আইন টাইন ঘেটে এবং কতটুকু প্রমাণ করা গেছে দেখে তাদের মতো কারো ফাঁসি হয়েছে, কারো যাবজ্জীবন হয়েছে, কারো আমৃত্যু কারাদণ্ড হয়েছে, যার যার মতো করে আদালত দিয়েছেন। সুতরাং ফাঁসি চাই এইটা বলা আমাদের নৈতিক অধিকার ছিল এবং সেটাই করা হয়েছে। যাই হোক, মূল যে আলাপের মধ্যে আসতে চাই, যে বলা হয় যে শাহবাগের উপরে কেন্দ্র করে আওয়ামী লীগ পরবর্তী 10 বছর তাদের মতো করে চালিয়েছে এবং এটার নৈতিক ভিত্তি শাহবাগ তৈরি করেছে। প্রথম কথা হচ্ছে কেয়ারটেকার সরকার আওয়ামী লীগের সংসদ আগেই পাশ করে দিয়েছিল, এটার সাথে শাহবাগের কিছু নেই। শাহবাগ 15ই ফেব্রুয়ারি, মনে রাখতে হবে, আইন যখন পাশ হয়ে যায় 15ই ফেব্রুয়ারি কিন্তু আমরা গুটিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। 15ই ফেব্রুয়ারি খুব শান্তিপূর্ণভাবে শেষ করে আন্দোলনকে শেষ করে দেওয়া হয়। এখানে একটা ঘটনা, এই ধরনের আরো অনেকগুলো ঘটনা ঘটছে। আমি একটু আগে আপনাদেরকে ভ্যাট আন্দোলনের কথা বলেছি, আমি একটু আগে কোট আন্দোলনের কথা বলেছি, পূর্ববর্তী নূরদের বা সড়কের আন্দোলনের কথা বলেছি। এই আন্দোলনগুলো কি হয়েছে, সরকার যখন এক ধরনের দাবি দেওয়া মেনে নিয়েছে, মানুষ শান্তিমতো ঘরে চলে গেছে। কেউ কিন্তু বলে নাই যে না সরকারকে ফেলে দিতে হবে বা অন্য কোনো এজেন্ডা এটার মধ্যে ঢুকে নেই। শাহবাগ ওয়াজ দ্য সেম, শাহবাগ ওয়াজ দ্য স্টার্টার, শাহবাগ ওয়াজ দ্য শুরু। শাহবাগ একই কথা করেছে, ওকে যুদ্ধাপরাধীদের বিচারের আইন সংশোধন হয়ে গেছে, বাড়ি চলে যাও। 15ই ফেব্রুয়ারি বিকেলে সমাবেশ করে শাহবাগ গুটিয়ে নেওয়া হয় শান্তিপূর্ণভাবে। 15ই ফেব্রুয়ারি রাতে একজন ব্লগারকে হত্যা করা হয়, ব্লগার রাজীব হায়দার। ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনতাম না, ওইখানে অনেক হাজার হাজার লোকজন ছিলেন, সকলেই তখন অনেক ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট ছিলেন এবং আমাদের নেতৃস্থানীয় অনেকে চিনতাম না, বাট অনেকে চিনতেনও। খবর পাওয়া গেল যে রাজীব হায়দার মারা গিয়েছে। রাজীব হায়দারকে ওই দিন রাতেই মারা হলো এবং পরবর্তী 2 দিনের মধ্যে আমার দেশ পত্রিকা তার লেখালেখি নিয়ে, তার এইটা নিয়ে সত্য মিথ্যা মিশিয়ে শত শত নিউজ, হেফাজত নেমে গেল, হেফাজতকে ঢাকায় দখলের জন্য নিয়ে আসা হলো। এর মানেই হচ্ছে এই সুযোগটা আসলে নিতে চেয়েছিল যারা, তারাই এই পরবর্তী প্যাচগুলো করেছে। শাহবাগ গোটানো হয়ে গিয়েছিল, কিন্তু তারা শাহবাগের এক্সটেনশনটা করতে বাধ্য করে তারা এটাকে বিতর্কিত করার একটা চেষ্টা করেছে এবং পরবর্তী ধাপে গিয়েছে। এখন কথা হচ্ছে তাহলে 14 নির্বাচনে কি হয়েছিল? ভাই 14 নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে বোধহয় 153টা আসন প্রথমে তারা যে করে ফেললো, কি বলে এটা, অপ্রতিদ্বন্দ্বিতা নিয়ে গেল। এটা হচ্ছে এজ এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের তার রাজনৈতিক সিদ্ধান্ত, তার অপোনেন্ট হচ্ছে বিএনপি জামাত জোট, তাদের রাজনৈতিক টাগোয়া। সাধারণ মানুষ, শাহবাগের মানুষ এইটার সাথে কোনো প্র্যাকটিক্যাল যোগাযোগ নাই। আপনারা দেখেন ইমরানের সরকার নির্বাচন করেছে, আমরা কিন্তু 14 সালে যদি এইরকম থাকতো যে ওই আন্দোলনকে কেন্দ্র করে, এখন যেটা হচ্ছে জানাক হয়েছে, বৈষম্য বিরোধীরা রাজনৈতিক দল করছে, শাহবাগকে ভিত্তি করে কিন্তু একটা রাজনৈতিক দল দাঁড়াতে পারতো। সেটা নিয়ে আমার আরেকটা পর্ব আছে, আমি পরবর্তীতে 2-1 দিনের মধ্যে সেটা আপলোড করব, দেখার আমন্ত্রণ থাকলো। কিন্তু শাহবাগকে কেন্দ্র করে কিন্তু আমরা 14 নির্বাচনে উই আর নট পার্টি। ইভেন 18 সালে শাহবাগের একমাত্র মানুষ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার নির্বাচন করেছেন, তিনি কিন্তু কোনো 14 দলীয় জোটে যান নাই, আওয়ামী লীগে যান নাই, কোনো বিএনপি তখন ছিল, বিএনপিতে যান নাই, উনি স্বতন্ত্র নির্বাচন করেছেন। এবং স্বাভাবিক 2018 সালের নির্বাচনের যে গতি হয়েছে সেই গতিতে আরও হয়েছে, সেটা নিয়ে আলাদা কিছু না, সেও সেটার একটা ভিকটিম হয়েছে। কিন্তু সে কিন্তু তার স্বতন্ত্র জায়গা থেকে গিয়েছে। এর মানে হচ্ছে কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ শাহবাগের ছিল না। 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, পলিটিক্যাল পার্টিকুলার ক্ল্যাশ, এটা তাদেরকে তাদের মতো করে ডিল করতে হবে। কিন্তু 14 সালে কেন সাধারণ মানুষ আর এটা নিয়ে ফুসলো না, এই প্রশ্ন আছে। এই আওয়ামী লীগকে পরবর্তী 10 বছর ক্ষমতায় রাখার দায় দায়িত্ব নিতে হবে হেফাজতকে এবং হেফাজতের নেতা মাহমুদুর রহমানকে। তারা যে তাণ্ডব ঢাকা শহরে করেছিলেন 5 মে, এটা অনেকের মনে আছে, আমি জানি না আমার তরুণ প্রজন্মের লোকজনের মনে আছে কিনা, যে তাণ্ডব একেবারে বায়তুল মুকাররমের সামনে গিয়ে কি কোরআন পর্যন্ত পুড়িয়ে ফেলেছে, তারা গাছ কেটে ফেলে দিচ্ছে ঢাকা শহরে, চারদিকে একটা বিশৃঙ্খল অবস্থা, একটা ত্রাস তৈরি হয়েছে। মানে এখন কি ত্রাস, এখন এই মাজার ভাঙ্গার এটা কি ত্রাস, তখনকার ত্রাস মনে করে দেখুন। এটাই ঢাকা শহরের মধ্যবিত্তকে একটা ভয় দেখিয়ে দিয়েছে যে যদি এরা ক্ষমতায় আসে, কারণ তাহলে তো বিকল্প হিসাবে এরাই আসবে, এরা যদি আসে এই জিনিস আমরা নিতে পারবো কিনা। আমরা একটা টেররিস্ট কান্ট্রি, আমরা একটা উগ্র ধর্মান্ধ
গোষ্ঠীর হাতে ক্ষমতা দিতে পারবো কিনা। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এরপর থেকেই মধ্যবিত্ত সমাজ, ঢাকার মধ্যবিত্ত সমাজের একটা বড় অংশ চোখ বন্ধ করে দিয়েছে। তারা ভাই এই টেরোরিস্টদের হাতে যাওয়া যাবে না, ওর মতো নির্বাচন করে যা ইচ্ছা করুক গা, আমি ভোট দিতে পারলে পারলাম, না পারলে নাই, গেলে গেলাম, না গেলে নাই। এই যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনের ব্যক্তিগতভাবে আমি মনে করি মাহমুদুর রহমানকে দায় নিতে হবে, হেফাজতকে দায় নিতে হবে, এবং তাদেরকে পিছন থেকে যারা টাকা পয়সা দিয়েছিলেন হু তাদেরকে নিতে হবে। অবশ্যই জামাতকে দায় নিতে হবে, মানে দায়টা নিতে হবে বলতে কি, তারাই এই ষড়যন্ত্র করে মনে করেছিল কিছুটা করবে। 14 সালে অনেক ভাঙচুর, অনেক অগ্নিসন্ত্রাস হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানুষ রাস্তায় নামে নাই, সাধারণ মানুষ চোখ বুজেছিল। কারণ এই অগ্নিসন্ত্রাসী বা এই যারা এই তাণ্ডবটা ঢাকা শহরে করেছে তাদের উপরে মানুষের কোনো আস্থা ছিল না, এবং তারই ধারাবাহিকতা পরবর্তী সময় চলেছে। এর দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। শাহবাগের আরেকটা জিনিস হচ্ছে কি, শাহবাগে অনেক বিরিয়ানি দেওয়া হয়েছে, খুব মজা লাগে। মানে আমি তো বললাম গত 12 বছর আমরা এগুলো নিয়ে ইগনোর করেছি, আমাদের দাবি দেওয়া হয়ে গেছে, কথা বলার কোনো প্রয়োজন মনে করি নাই। কিন্তু এখন যেহেতু কথা বলতেই হচ্ছে, শাহবাগে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল এবং সাধারণ মারা রান্না করে নিয়ে এসেছে। আমি দেখেছি 4 জন 6 জনের খাবার নিয়ে এসেছেন। শাহবাগে প্রথম যে জিনিসটা হয়, 5 ফেব্রুয়ারি রাতে যখন সিদ্ধান্ত হয় যে সকালে এখানে থেকে যাবেন, তখন একটা গণচাঁদা তোলা হয়, গামছা ধরে ধরে সবার কাছে গিয়ে। আমার যতটুকু মনে পড়ে 14,000 টাকার মতো তোলা হয়েছিল, এবং সেই টাকা দিয়ে তেহারি কিনে আনা হয়েছিল নীলক্ষেত থেকে। আপনারা জানেন যারা ছাত্ররা ওইখানে খুব প্রিয় জায়গা আমাদের, আমরা যখন ছাত্র জীবন ওইখানে খেতাম, ওইখান থেকে তেহারি নিয়ে আসা হলো এবং বিলি করে দেওয়া হলো। পরবর্তী দিন থেকে যেহেতু এখানে 24 ঘন্টায় অবস্থান ছিল, সাধারণ মানুষজনের অংশগ্রহণ ছিল, বিভিন্ন ধরনের ডোনেশন ছিল, পানির বোতল নিয়ে এসেছিল। এইটাকে খুব টুইস্ট করে এই রাজাকার গোষ্ঠীরা এমন একটা ভাব দেখায় যে মনে হয় যে সরকার রান্নাবান্না করে আমাদেরকে খাবার দিত। এইটা মানে খুব একটা ইন্টারেস্টিং কাহিনী। আমি আপনাদেরকে জিনিসটাকে এইভাবে রিলেট করতে বলি, এই যে মুগ্ধ মারা গেলেন 24-এর আন্দোলনে, মুগ্ধ যে বলছেন পানি লাগবে পানি, এবং শুধু মুগ্ধ না, কিন্তু মুগ্ধর মতো শত শত তরুণ বাস সিনিয়র জুনিয়র, মানে আমি আমার বন্ধুদেরকে দেখেছি পানি বিলি করছে, তারপরে ধরেন অনেকে খাবার বিলি করেছে, নাস্তা দিয়েছে বাচ্চাদেরকে আন্দোলনের জন্য। এখন আপনি যদি বলেন যে মুগ্ধ এই পানিটা আসলে জামাত শিবিরের পানি বিলি করছিল, এটা সত্যের অপলাপ। মুগ্ধ তার নিজের রোজগারের টাকায় বা নিজের তাড়না থেকে গিয়ে কিন্তু এই আন্দোলনে তার মতো করে পানি বিতরণ করছিল। শাহবাগ ওয়াজ দ্য সেম থিং। শাহবাগে সাধারণ মানুষ তার মতো করে কেউ রান্না করে নিয়ে এসেছে। অনেক মানুষের পার্সোনাল স্মৃতি আছে, অনেক ব্যবসায়ীর পার্সোনাল স্মৃতি আছে, তার বাবা শহীদ হয়েছেন, তার মা শহীদ হয়েছেন। আমি একজনকে চিনি, একটা কর্পোরেট জবে উনি 11 দিন যান নাই, 11 দিন শাহবাগে পড়েছিলেন, অনেক বড় কর্পোরেট জব করে থাকেন। তার ইমোশনের জায়গা হচ্ছে উনি শহীদ সন্তান, তার বাবা মারা গিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়। এই যে কম্বিনেশন অফ পিপল, সাধারণ মানুষের যে যোগসূত্র, এর মাধ্যমেই কিন্তু শাহবাগ পুষ্ট হয়েছে। এবং তারা যে 1 গ্লাস পানি দিয়ে গেছেন, কেউ একটু খাবার দিয়ে গেছেন, এইটাকেই জামাত শিবির এমনভাবে রং চং মাখিয়ে মনে হচ্ছিল যেন ওইখানে তারা যেরকম এখন করে, যে গরু জবাই করে জিয়াফত করে লোকজন ভিড় করে নিয়ে আসে। আপনারা দেখেছেন গরু দিয়ে মিছিল করে, ভার্সিটিতে টিএসসিতে ওই পত্রিকা অফিসের সামনে গরু দিয়া মিছিল করে, লোকজন জড়ো করে। ওদের মাথায় তো এইটাই যে গরু না খাইলে লোক আসবে না, এবং তারা মনে করে যে গরু খাওয়াই বোধহয় শাহবাগে লোকজন আনা হতো। এখন কিন্তু তাদের যে তাত্ত্বিক এবং আধ্যাত্মিক পিতারা আছেন, তাদের অনেকেই পুরনো শাহবাগে আমাদের সহযোদ্ধা ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করলে ওনারা বুঝতে পারবেন যে এখন যেভাবে গরু খাইয়ে লোক আনা হয়, এইভাবে কিন্তু আগে আনা হতো না। যাই হোক, এরপরের প্রশ্নটা আসে যে শাহবাগ পরবর্তীতে কোনো ভূমিকা নিল না। দেশে এত অনাচার হলো, লুট হলো, ব্যাংক লুট হয়েছে, সন্ত্রাস হয়েছে, বিভিন্ন ধরনের নির্যাতন হয়েছে। আপনাদেরকে মনে রাখতে হবে শাহবাগ কোনো সাংগঠনিক কাঠামোর মধ্যে কিছু ছিল। সাধারণ মানুষ, আমি একটা দল সমর্থন করি, আপনি একটা দল সমর্থন করেন, একজন কোনো দলই সমর্থন করে না, যার কারণে এই লোকজন, আপনি এটা কোনো রাজনৈতিক দল না যে আপনি বারবার তারে ডাকবেন রাজুতে আয়, শাহবাগে আয়, প্রজন্ম চত্বরে আয়, প্রেস ক্লাবের সামনে বলবেন আর তারা যাবে, তা কিন্তু না। সেই ডাকাডাকিটা স্পেসিফিক পরবর্তীতে যারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন করেছেন তারা তাদের মতো করেছেন। যেমন ধরেন 24-এর যদি আমি বলি, 24-এর গণ আন্দোলন যেটা হয়েছে, জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছে, এইটার মধ্যেও কিন্তু একটা ব্যাপক সংখ্যক লোকজনের ভূমিকা আছে যারা শাহবাগেও ছিলেন। আবার ব্যাপক সংখ্যক লোক শাহবাগে ছিলেন কিন্তু এটার মধ্যে যান নাই, কারণ এরা ধরে নিয়েছেন যে এটা জামাত শিবির দ্বারা নিয়ন্ত্রিত একটা রাজনীতি। বিশেষ করে তুমি কে আমি কে রাজাকার স্লোগান দেওয়ার পরে কিন্তু একটা ব্যাপক সংখ্যক মধ্যবিত্ত লোকজন হাত পা গুটিয়ে বসে আছেন যে ভাই আওয়ামী লীগ ভার্সাস এন্টি আওয়ামী লীগের ফাইট হচ্ছে, আমরা কোনো পক্ষ নিব না। আবার অনেকেই কিন্তু গিয়েছেন, মানে আমি অনেকের নাম বলতে পারি, আমি অনেকের নাম বলবো না। স্পেসিফিক যদি আমি বলি যে শাহবাগের তখনকার আমাদের সহযোদ্ধা, এখনকার মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল
ইউটিউবার, আমার তো মনে হয় যে শুধু বাংলাদেশে না, সাবকন্টিনেন্টে ইনফ্লুয়েন্সিয়াল। পিনাকি ভট্টাচার্য বা শাহবাগ, তার তো এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা যদি বলি। আরও অনেকে আছেন, তাদের আমাদের ইউটিউব করেন বা সোশ্যাল মিডিয়া আছেন। এর বাইরে ধরেন অ্যাক্টিভ পার্টিসিপেন্টের কথা যদি বলি, ধ্রুহযাত্রা যেটা হয়েছে, ধ্রুহযাত্রা হচ্ছে কারফিউ ভেঙে প্রথম যে গানের মিছিল হয়েছে, আমি গানের মিছিলে দেখেছি, এরা সকলেই একসময় আমাদের সহযোদ্ধা ছিলেন। তারা 24-এর আন্দোলনকে ওন করেছেন এবং তারা সেখানে ছিলেন। আনু মোহাম্মদকে এখন আমি দেখলাম প্রথম আলো বলা হচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগ দাবি করা প্রথম মানুষ 24-এর আন্দোলনে। আনু মোহাম্মদ, যদিও আমি জানি না উনি স্বীকার করবেন কিনা, সম্প্রতি একটা জায়গায় দেখলাম শাহবাগকে মুছে দিয়েই তারা তাদের অন্যান্য কাজকর্ম করেছেন, প্রদর্শনী করেছেন। যাই হোক, সেটা ওনার ব্যাপার, ওনারা ছিলেন। সো এই যে শাহবাগের স্পিরিটটা ইন্ডিভিজুয়াল মানুষ ইন্ডিভিজুয়ালি দেখে, যার যার মতো করে দেখে এবং সে তার মতো করে ডিল করছে। কিন্তু সামষ্টিকভাবে শাহবাগ বাংলাদেশের রাজনীতিতে প্রথম গণজাগরণ, যেটার মধ্যে নেতৃত্ব ছিল না। আমাকে কেউ চিনে যান নাই, ইমরানের সরকারকে চিনে কেউ যান নাই, লাকি আক্তারকে চিনে কেউ যান নাই, সবাই সবার মতো গিয়েছিলেন। এবং এর পরবর্তী রাজনীতিটা কিন্তু পরিবর্তিত হয়ে গিয়েছে। পরবর্তী রাজনীতিটা এখন রাজনৈতিক দলের উপর থেকে মানুষের আস্থা চলে গেছে, সাধারণ অপরিচিত মুখের উপরে মানুষ বরঞ্চ অনেক বেশি আস্থা করে। গত সবগুলো সাকসেসফুল আন্দোলন দেখেন, এই 24-এর আন্দোলন সহ দেখেন, যেখানে সাধারণ মানুষ এই সমন্বয়কদেরকে কেউ চিনতো, আগে চিনতো না, কিন্তু তাদের উপরে ভরসা করে একটা আন্দোলন দাঁড়িয়ে গেছে, তাদের উপরে ভরসা করে বিক্ষোভ দাঁড়িয়ে গেছে। এই ফর্মুলাটা চালু হয়েছে, শুরু হয়েছে শাহবাগ থেকে, যার কারণে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল অনেক সময় আশঙ্কা করে, ভয় পায়। কিন্তু শেষ পর্যন্ত আজকে এতদিন পরে ফিরে দেখে যদি আমি বলি, শাহবাগের স্পিরিট মানুষরা ধারণ করেন, শাহবাগের প্রতিবাদের চেতনাটা মানুষ ধারণ করেন। কেউ অ্যাক্টিভ আছেন, কেউ ইনঅ্যাক্টিভ আছেন, কেউ বাকি অনেকগুলো আন্দোলনে ছিলেন, কেউ কোনো আন্দোলনেই ছিলেন না, পরবর্তীতে একবারই করেছেন। কিন্তু মূল স্পিরিটটা আছে, মূল স্পিরিটটা আছে। এটার একটা উদাহরণ দিই, আপনি দেখবেন এই যে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হলো, তাদের সরকার পতন হলো, যেটা এটাতে এক ধরনের প্রতিক্রিয়া আওয়ামী লীগ তার মতো করে, তার নেতা কর্মীরা করেছেন, তার বিরোধী পক্ষ যারা আছেন তারা তাদের মতো করেছেন। তারা চেয়েছেন যে শেখ হাসিনার আর প্রধানমন্ত্রী থাকার অধিকার নাই, নামিয়ে ফেলো। এটা হচ্ছে তাদের রাজনৈতিক টাগ অফ ওয়ার। কিন্তু যেই মাত্র গোলাম আজমের ছেলে বললো জাতীয় সঙ্গীত বদলাতে হবে, আপনি দেখবেন যে ফটাফট সারা বাংলাদেশ থেকে এটা প্রতিবাদের রোল আসলো। এবং আপনি মুখগুলো তাকিয়ে দেখবেন, এদের সকলে কিন্তু, এরা কিন্তু আওয়ামী লীগ সমর্থক তা না, তাদের কেউ আওয়ামী লীগ সমর্থক, কেউ বাম সমর্থক, কেউ 24-এর আন্দোলনে ছিল, কেউ ছিল না। কিন্তু একটা বিরাট সংখ্যক লোকজন অবাক হয়ে বললো, কি বলে জাতীয় সঙ্গীত বদলায় ফেলবে, যার কারণে এটা উইথড্র করতে হলো। আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রিসেট বাটন করলো ইতিহাসের কথা, মানুষজন ঢুক গেল, বলে কি রিসেট হবে, মুক্তিযুদ্ধ রিসেট হবে। আপনি দেখেন বিএনপি তো শাহবাগের মধ্যে ছিল না, কিন্তু বিএনপি কিন্তু সাথে সাথে বলছে যে না, মুক্তিযুদ্ধের ইতিহাস সেফ ইতিহাস, ওই জামাতি রাজনীতির মধ্যে আমরা যাব না। তারা কিন্তু স্রোতে গা ভাষা নেয়, সাধারণ মানুষ স্রোতে গা ভাষা নেয়, এবং গা না ভাসানোর কারণেই বর্তমান সরকারে যারা আছে তারা বুঝতে পেরেছেন যে এটা রিয়াকশন আসলে সাধারণ মানুষ নিচ্ছে না। 72-এর সংবিধান নিয়ে কিন্তু এই প্রশ্ন আছে, যদিও 72-এর সংবিধান আওয়ামী লীগ নিজেই আপহোল্ড করে না, অন্যরা আপহোল্ড করে না। 72-এর সংবিধানকে কাটতে ছিঁড়তে অনেক কিছু সংশোধন করে এখন এটা আসলে কিসের সংবিধান হয়েছে, কত সালের সংবিধান আছে, এটা একটা প্রশ্ন। কিন্তু যখনই বলা হচ্ছে যে ফেলে দিতে হবে, তখন কিন্তু আবার একটা রিয়াকশন এসেছে, এবং সেই রিয়াকশনটা সুখকর রিয়াকশন না। সাধারণ মানুষের মধ্যে মুক্তিযুদ্ধ রয়ে গেছে, এটাই হচ্ছে শাহবাগের স্পিরিট। সাধারণ মানুষের মধ্যে 71 রয়ে গেছে, বাংলাদেশ রয়ে গেছে, বাংলাদেশের একটা ভালো বাংলাদেশের প্রতি আকাঙ্ক্ষা রয়ে গেছে। এতটুকুই ছিল শাহবাগের একটা, আমি যদি বলি, কন্ট্রিবিউশন টু দিস নেশন, জাতির মধ্যে, জাতির দ্বারা তৈরি প্রথম একটা গণ আন্দোলন। আজকে এই আন্দোলনের 12তম বর্ষে যারা শাহবাগে ছিলেন, যারা ছিলেন না, দোয়া করেছিলেন, ভালোবেসেছিলেন, তাদের সকলকে শুভেচ্ছা, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, এই দীর্ঘ আন্দোলনে যে ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্টরা নিহত হয়েছেন, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শহীদ জননী জাহানারা ইমামকে, যার স্পিরিট, যার চেতনাকে ধারণ করে 92 থেকে এসে 2013 সালে শাহবাগ হয়েছিল। এবং আজকের এই বিশেষ দিনে আমি সুস্পষ্টভাবে সরকারের কাছে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা, ঘাতক দালাল নির্মূলের আন্দোলনের সাহসী সৈনিক শাহরিয়ার কবিরের নিঃশর্ত মুক্তি দাবি করছি। শাহরিয়ার কবিরের উপরের এই নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি। সকলেই ভালো থাকুন। শাহবাগ বারবার ঘুরে ঘুরে আসবে, ফিরে ফিরে আসবে। আন্দোলনের সংগ্রামে শাহবাগ আগেও জয়ী হয়েছে, ভবিষ্যতেও জয়ী হবে। ভালো থাকুন সকলে।